দেশের ভিতরে এক বছরে যত পণ্য আর সেবা তৈরি হয় সব মিলায় যোগফল হইতেছে জিডিপি। চা দোকানের চা থেকে শুরু করে গার্মেন্টসের সার, ডাক্তারের ফি, রিক্সা চালকের ভাড়া সব। আর গ্রোথ মানে কি? গত বছরের চেয়ে এই বছর কত শতাংশ বেশি তৈরি হইল। 5% গ্রোথ মানে গত বছর যা হয়েছিল এই বছর তার চেয়ে 5% বেশি, 5% বেশি। গত বছর 100 হইলে এবছর 105। বুঝেছাও? ধরেন একটা গ্রামে গত বছর 100 টাকার পণ্য তৈরি হইলো, এই বছর তৈরি হলো 106 টাকার, তাহলে গ্রোথ হইল 6%। তো সাধারণ মানুষের জীবনে এর কি প্রভাব? গ্রোথ ভালো হইলে 6 থেকে 7% হইলে এটা ভালো গ্রোথ বলা হয় দেশের ক্ষেত্রে। কারখানা বাড়ে, চাকরি বাড়ে, ব্যবসায়ীর হাতে টাকা আসে, কর্মচারীর বেতন বাড়ে, সরকারের ট্যাক্স বাড়ে, রাস্তাঘাট, হাসপাতাল, স্কুলে খরচ বাড়ানোর সুযোগ হয়, দোকানে বেচাকেনা বাড়ে, ছোট ব্যবসায়ী লাভ পায়। গ্রোথ কম হইলে এটা 3 থেকে 4% হচ্ছে কম গ্রোথ। নতুন চাকরি কম তৈরি হবে, বেতন বাড়বে না, জিনিসপত্রের দাম বাড়বে, কিন্তু তরুণরা বিদেশে যাইতে চাইবে, ব্যবসায় বিনিয়োগ করতে চাইবে না। তাইলে আগের বছরগুলোর জিডিপি হিসাব দেখায়, তাহলে ভালো বুঝতে পারবেন যে আমাদের জিডিপি কোন দিকে যাইতেছে। এইটা সাহেব একটা গ্রাফ ক্রিয়েট করে দেখান। 2010 5.6%, 2011 6.5%, 2012 6.5%, 2013 6%, 2014 6.1%, 2015 6.6%, 2016 7.1%, 2017 6.6%, 2018 7.3%, 2019 7.9%, 2020 3.4%, 2021 6.9%, 2022 7.1%, 2023 5.8%, 2024 4.2%। এটা হইতেছে প্রফেসর ইউনূসের আমলে। বুঝেছেন? তো ব্লুমবার্গ এটা কিন্তু একটা বিখ্যাত প্রতিষ্ঠান, এর নিজের ভাষায় কইছে যে বাংলাদেশের B+ রেটিং ইতিমধ্যে জাঙ্ক রেটেড, হাইলি স্পেকুলেটিভ ফর ইনভেস্টার্স। মানে বাংলাদেশে কোনো বিদেশি ইনভেস্টমেন্ট আসবে না এই রেটিং থাকলে, যতই চেষ্টা করুক, যতই প্রণোদনা দিক। এটাই বাংলাদেশের আন্তর্জাতিক অর্থনীতির রায়, বিএনপির স্কোর কার্ড। আমি না ফার্স্ট হয়েছি, মাত্র 85 দিনে অর্জিত 3 মাস ইকোনমি জয় বাংলা করে দিল। মাত্র 3 মাস, কাট টাইমে ইকোনমি তাহলে জয় বাংলা হইলো বিএনপির আমলেই তো। আর ইউনিসের আমলে কি হয়েছিল? রিজার্ভ 20 বিলিয়ন থেকে 31.72 বিলিয়নে গেছিল। রেমিটেন্স রেকর্ড $32.8 বিলিয়ন 2025-এ, আর $4 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করা হয়েছে। তারপরেও ও কয় ভঙ্গুর অর্থনীতি। বিএনপি ক্ষমতা পাইছিল হাসিনার চেয়ে ভালো অবস্থায়, ইউনিসের চেয়ে দৃঢ় ভিত্তিতে পাইছিল, সেটা 3 মাসে বেড়াচাড়া করে দিছে। হঠাৎ এই 3 মাসে কেমনে হইল অর্থনীতির এই অবস্থা? এটা হঠাৎ করে হয়েছে, কিন্তু কেন হঠাৎ হয়েছে এটা মনে হয় বিএনপিও বুঝতে পারে না, বা বুঝলেও চেপে যাইতেছে। আমি ধরাই দিতেছি, একেবারে খাপে খাপ মমতাজের ভাব মিলে যাবে। আপনারাও বুঝতে পারবেন কেমনে ডটগুলো মিলায় দেখতে হয়। মূল কারণটা IMF এর লোন না পাওয়া। আর IMF এর লোন পাওয়ার বিষয়টা যুক্ত সংসদে পাশ হওয়া একটা আইনের সাথে। আর সংসদে পাশ হয় আইনটা বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের সাথে যুক্ত। মাথা ঘুরতেছে, কই থেকে কই গেলাম। আপনাদের মনে আছে আমি আগের এপিসোডে কইছিলাম ইউনূস সরকারের অধ্যাদেশ করে কুইক রেন্টাল অধ্যাদেশ বাতিল করে 28 নভেম্বর 2024। সেইটা 10 এপ্রিল 2026-এ বিএনপি আইনে পরিণত করে, কিন্তু হুবহু না। প্রেসিডেন্ট ইউনূস যেটা করছিল সেটা হুবহু না, একটা সুডো শয়তানি করে, একটা ছোট ক্লজ লাগায় দেয়। সেই ক্লজে আছে এই আইন বাতিল, কিন্তু আইনের অধীনে হওয়া সব চুক্তি বৈধ। বিয়া বাতিল, কিন্তু বাচ্চা যেটা হয়েছে সেটা জাউরা না, সেটা বৈধ। চুরি অপরাধ, কিন্তু চুরির মালটা বাসায় আছে চোরের, তা বৈধ। তার মানে আপনি যেহেতু ক্যাপাসিটি চার্জের চুক্তিকে বৈধ বলতেছেন, তাতে আপনি ক্যাপাসিটি চার্জ দিয়েই যাইবেন। তো ক্যাপাসিটি চার্জ নিলে সমস্যা কি? দিলে লাগে টাকা দিবে গৌরী সেন, সরকারি মাল দরিয়ামে ঢাল। তো আমাদের কি? IMF এর কি? এইখানে IMF এর সাথে লাগিয়েছে প্যাস। IMF এর কাছে বাংলাদেশ সরকার একটা প্রতিশ্রুতি দিছে, চলতি অর্থ বছরে বিদ্যুৎ ভর্তুকি সর্বোচ্চ 37,400 কোটি টাকা। এটাই সিলিং, এর চেয়ে বেশি দিতে পারবে না। আপনি IMF এর লোন চাইলে বিদ্যুৎ খাতে 37,400 কোটি টাকার বেশি ভর্তুকি দিতে পারবেন না। এখন জানেন তো বিদ্যুৎ ভর্তুকির 97% ক্যাপাসিটি চার্জ। এই বছর ক্যাপাসিটি চার্জ দিতে হবে 42,618 কোটি টাকা। বিএনপি ইউনূস সরকারের অধ্যাদেশ আইনে পরিণত করলে একেবারে যা ছিল সেই রকম, 1 টাকাও ক্যাপাসিটি চার্জ দিতে হইতো না, কারণ চুক্তিগুলো অবৈধ হয়ে যেত। চুক্তি অবৈধ হইলে ক্যাপাসিটি চার্জ দেওয়ার কোনো দায় নাই। এই 42,618 কোটি টাকার ক্যাপাসিটি চার্জ কি বিএনপি সরকার এমনি এমনি দিবে হাসিনা মাফিয়াদের? হ্যাঁ, না তো। যাদের দিবে তাদের সাথে সিস্টেম করেছে, আমারও দেন, আপনিও খান, আমিও খাবো, আমি কি তোমার পর? হ্যাঁ, এটা কয় আর এই জিনিস নেয়। হ্যাঁ, কয় পার্সেন্ট নেবে জানি না, 10% নিতে পারে, 10%ও কম না। ঠিক গুনে গুনে এর 6 দিন পরে 16 এপ্রিল ওয়াশিংটনে IMF এর কৃষ্ণা শ্রীনিবাসন ঘোষণা করলো IMF এর কিস্তি দিবি না। ঠিক তার 4 সপ্তাহ পরে ফিচের রেটিং কমলো। মিলে এবার
ওই যে এপিসোডের শুরুতে ক্লিপটা দেখাইছিলাম, এডিটর সাহেব আবার দেখান। আমাদের এই সরকার চাই না, এই সরকার সুবিধা না, মনে হয় না দেশ চালাইতে পারবে। আমরা এই কারণে চাই না, উনি নাকি ফ্যামিলি কার্ড দিছে, আমরা তো পাই নাই। আমরা তো গরিব মানুষ, আমরা সিএনজি চালায় খাই, আমরা কি কার্ড পাইছি? নামগো টাকা দিছে, আবার কৃষক কার্ড দিছে। উনি কয়জন রে দিছে কৃষক কার্ড? উনি এই মুহূর্তে কেন এগুলা দিল? সময় তো আছে, পরে দিতে পারতো। এখন তো দেশের অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক আর্থিকভাবে মানুষ এই দেশে অনেক সমস্যায় আসছিল। এখন আপনি এটা গুছাবেন, গুছাইয়া অর্থনৈতিকভাবে দাঁড় করাবেন, তারপরে আপনার মনের আশা, বিভিন্ন আশা পূরণ করবেন, মানুষের দিবেন, তাকে দিবেন, তাকে দিবেন। এখন তো আপনার দেশটাকে গঠন করতে হবে। গার্মেন্টস তেল পাচ্ছে না, গার্মেন্টস চলে না, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। তো গার্মেন্টস বন্ধ হয়ে গেলে গার্মেন্টসের সাহেবরা যে চলাফেরা করতো সিএনজি দিয়ে, তারা তো এখন চলে না। আমরা কোত্থেকে যাত্রী পাবো? এই লোকটা অর্থনৈতিক সংকটের ধাক্কা আগেই বুঝতে পেরেছে, বুঝিছাও? ওরা এভাবেই আগে বুঝে সব সংকট, ওদের গায়ের উপরে দিয়ে যায়। তো এখন আমরা প্রশ্ন করতে পারেন কি হইতে পারে সামনে। দেখেন, হাসিনার আমলে আমি কইছিলাম হাসিনা দুর্বল হইতেছে, তার রিজার্ভ জয় বাংলা হয়ে যাইতেছে জন্য। হাসিনা এমন মডেলে তার ইকোনমিতে চালাইতো, এটা কোলাপস করতোই। বাংলাদেশের ইকোনমি কখনোই কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সাজানো হয়নি, কেউ করে নাই। দেশ গড়া মানে তার ইকোনমি গড়া, এইটা সহজ কাজ না। আমরা যদি বলেন আপনি কেমনে করতেন, আমি সেটা বলতে পারি। আমার অর্থনৈতিক চিন্তার রাস্তাটা কেমন, আসেন সেটা আলাপ করি, শুনে রাখা ভালো, খারাপ না। তাইলে বুঝবেন যে আমি ফাঁকা কথা কইতেছি না। দেখেন, আমির খসরুর এই যে 2 বছর লাগবে, এটা আজকের কথা না, এটা 77 বছরের কাহিনীর সর্বশেষ এপিসোড। এই কথা শুনেই আসতেছেন, আগামী 100 বছর ধরে শুনে আসবেন, কিছুই বদলাবে না। কেন বদলাবে না জানেন? আপনারা দেখবেন বাঙ্গুল্যান্ডে কিছু তামাশা হয়, যেমন একজন একটা বিমান বানাইলো বা আরেকজন একটা রেসিং গাড়ির মতো কিছু বানাইলো, তারপর তারা বলে সরকারি পৃষ্ঠপোষকতা পাইলে তারা আগে যাবে। লুথার কিং সে সমস্ত চালায়, বক্তৃতা দেয় যে তার সরকার এই সমস্ত পৃষ্ঠপোষকতা করবে, বাংলার বিমান বিশ্ব জয় করবে, বাংলার গাড়ি স্থলপথ কাঁপাবে, ইত্যাদি ইত্যাদি মেলা কিছু। তারপর হয় ঘোড়ার ডিম। প্রফেসর ইউনূস লুথার কিং থেকে শুরু করে সবারই কোনো ধারণা নাই যে আমেরিকা জার্মানির গাড়ি বিমান এইরকম সার্কাস করে আর সরকারি পৃষ্ঠপোষকতা বানায় না কেউ। আমেরিকার F-35 বানায় কিভাবে, জাপান টয়োটা বানায় কিভাবে, কোরিয়া স্যামসাং বানায় কিভাবে? উত্তর সিম্পল, ওই দেশগুলো সরকার এগুলো বানায় না, পৃষ্ঠপোষকতা দেয় না, বানায় তাদের প্রাইভেট কর্পোরেশন। লকহিড মার্টিন F-35 বানায়, ডাসল রাফেল বানায় ফ্রান্সে, সাদের রকেট পাঠাইছিল না স্যাটার্ন 5, ওরা বানাইছিল বোয়িং ডগলাস নর্থ আমেরিকান মিলে। নাসা শুধু কন্ট্রাক্ট ম্যানেজ করছিল। সরকার কি করে? টাকা দেয়, স্পেসিফিকেশন দেয়, কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করে, প্রাইভেট কর্পোরেশন ডিজাইন করে, বানায়, ডেলিভারি দেয়। কারণ বাংলাদেশের দিকে তাকান, আমাদের প্রাইভেট সেক্টরে কি আছে? এসালম, সামিট, বসুন্ধরা, বেক্সিমকো, এগুলো তো বড় বড় নাম, তাই না? এরা গত 16 বছরে কি করেছে? ইনোভেশন, আবিষ্কার, টেকনোলজি, নতুন পণ্য, কিচ্ছু না। ক্যাপাসিটি চার্জ নিছে, ইন্ডেমনিটি আইনে টাকা পাচার করেছে, লুটপাটে এরা ওয়ার্ল্ড ক্লাস। কিন্তু এদের দিয়ে বাংলাদেশের টয়োটা বানাবেন পারবেন না, এদের দিয়ে বাংলাদেশের স্যামসাং বানাবেন পারবেন না, ওরা ওই মালই না। স্যামসাং 1938 সালে শুরু হয়েছিল একটা মুদির দোকান হিসেবে, আজকে আইফোনকে চ্যালেঞ্জ করে। সনি যুদ্ধের পর শুরু হয়েছিল একটা পোড়া দোকানে রেডিও সারাইতো। 80 বছরে তারা কোথায় গেছে দেখেন, কারণ রাষ্ট্র ছিল, আইনের শাসন ছিল, ক্রেডিটের সিস্টেম ছিল। আমাদের কি আছে? কিছুই নেই, বালটাও নাই। সরকার সামান্য ইউরিয়া সার প্রক্রিয়া করতে পারে না, আন্তর্জাতিক কন্ট্রাক্টর আমাদের দরপত্র পাত্তাই দেয় না। দেখেন কি অবস্থা। সরকারি চিনির মিল চিনি বানায়, বেচতে পারে না। ভারত থেকে চিনি আমদানি করি, এই হলো আমাদের রাষ্ট্রের দক্ষতা। কোনো ব্যাকগ্রাউন্ড কাজ নাই, কোনো কাঠামোগত পরিকল্পনা নাই, শুধু স্লোগান। কোটি কোটি চাকরির ভেতর দেখাও কোন কর্পোরেশনে চাকরি হবে, কোন সেক্টরে চাকরি হবে, কোন ইন্ডাস্ট্রিতে চাকরি হবে। সেই ইন্ডাস্ট্রি এখন কই? কিছু নাই, শুধু মুখের আওয়াজ। আওয়াজে ভাবেই আম্বিয়া এরা। আমাদের একটাই সেক্টর সত্যিকার অর্থে গ্রো করছে, গার্মেন্টস। কেন? এটা লো স্কিল, সস্তা শ্রম, এক্সপোর্ট। মাঝখানে আমাদের কন্ট্রিবিউশন কি? সস্তা শ্রমটা আমাদের কন্ট্রিবিউশন, আর কিছু না। বুদ্ধি না, টেকনোলজি না, ইনোভেশন না, শুধু সস্তা শ্রম। 40 বছরে আমরা এই ফাঁদ থেকে বের হইতে পারতেছি না। ভিয়েতনাম পারছে, চীন পারছে, আমরা পারি নাই। কারণ আমাদের কোনো স্যামসাং নাই, কোনো হুয়াওয়ে নাই। আমাদের আছে এসালম যে ব্যাংক লুটে, আমাদের আছে দরবেশ বাবা যে শেয়ার বাজার লুটে। বাংলাদেশে প্রকৃত উৎপাদনশীল কর্পোরেশন গড়ে তুলতে হবে। ইঞ্জিনিয়াররা এই দেশে কাজ করুক, মালয়েশিয়ায় না, কানাডায় না, দেশে বেস্ট ব্র্যান্ডগুলো দেশেই থাকুক। থাকে না তো বেস্ট ব্র্যান্ডগুলো, এটা বড় সমস্যা। তো এইটার জন্য দরকার আইনের শাসন, এফিশিয়েন্ট একটা ক্রেডিট সিস্টেম, স্বচ্ছ প্রকিউরমেন্ট, প্রকৃত শিক্ষা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লুটেরা অলিগারদের শাস্তি, যাতে নতুন প্রজন্ম দেখে যে লুটপাট করে কেউ পার পায় না। এইসব 2 বছরে হবে না, 5 বছরেও হবে না, এক প্রজন্ম লাগবে। কিন্তু এই কাজ আজকে শুরু না হইলে 2050 সালেও আমরা একই জায়গায় থাকবো। ভারত থেকে চিনি আমদানি করব, ইউরিয়া প্রকিউর করতে পারবো না, কেউ আমাদের টেন্ডার দেখে আওয়াজই করবে না।
আমির খসরু 2 বছরে ঘুরে দাঁড়াতে হবে, এটা মিথ্যা। সত্য কথা, ভোট হারানোর ভয়ে ও বলবে না। সবাই মিথ্যা স্বপ্ন বেছে। আমার যে রাস্তা কঠিন রাস্তা, শর্টকাট নাই, ম্যাজিক বুলেট নাই। আসল কাজ প্রাইভেট সেক্টরকে লুটেরাদের থেকে উৎপাদকে রূপান্তর করতে হবে, রাষ্ট্রকে দুর্নীতি থেকে দক্ষতায় রূপান্তর করতে হবে, শিক্ষাকে সার্টিফিকেট থেকে স্কিলে রূপান্তর করতে হবে। যেই কাজ করবে সে বাংলাদেশের জন্য কিছু করবে। যে শুধু স্লোগান দেয় বুঝবেন সে কিছুই করবে না, কারণ সে জানে না তো সমস্যাটা কোথায়। যেদিন বাংলাদেশ এই রাস্তায় উঠবে সেটাই হবে আমাদের আজাদি। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। ইনকিলাব জিন্দাবাদ।